তোমার সকালের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই তো খেলাম। ওষুধগুলো খেয়েছো? না, এখনো খাইনি, খাবো। আর খাবে? এরপর তো ভুলে যাবে। হ্যাঁ রে, তোকে যে বলেছিলাম আমার ওষুধগুলো ফুরিয়ে গেছে আর 2-3টে করে আছে, তোর মনে আছে? মনে আছে, কিনেও এনেছি, আমার ব্যাগেই রেখে দিয়েছি। ঠিক আছে, ওগুলো আমার ঘরে ওষুধের বাক্সে রেখে। আচ্ছা, রেখে দিচ্ছি। আর এখন যে ওষুধগুলো খেতে হবে সেগুলোও নিয়ে আসছি। ঠিক আছে। বৌমা, একটা জলের বোতল দিয়ে যেও তো। দিচ্ছি। এই নিন বাবা, ধরুন। এই নাও বাবা, ওষুধগুলো খেয়ে নাও। কি রে, এখন তো 3টে ওষুধ খাওয়ার কথা, 5টা কেন? আরে কাল ফেরার সময় ওই ওষুধের দোকানে আমার ডক্টর বাসুদেব সাহার সাথে দেখা হলো। উনি বললেন যে গতকাল তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর বাবার চেক আপ করে এলাম। বললো যে তোমার প্রেশারটা নাকি ফ্ল্যাকচুয়েট করছে, তো একটু ডোজ বাড়ানোর দরকার আছে। উনি 40 mg থেকে একেবারে 60 mg করে দিলেন। তো দোকানে 60 mg পেলাম না, ওখান থেকেই 20 mg 3টে দিল, প্লাস কোলেস্ট্রল আর অ্যান্টাসিড তো রয়েছেই। কেন? হ্যাঁ, আচ্ছা, দেখলাম তোমার হাত ঘড়িটা খারাপ হয়ে রয়েছে, ওটা আমি ঠিক করে দিয়ে যাচ্ছি। তোর দেরি হবে না? না, ও তো 15-20 মিনিটের ব্যাপার। তুমি বসো, আমি ঠিক করে দিয়ে আসছি। ঠিক আছে। খেতে গিয়ে দেরি হয়ে গেল। তুই ওই প্রথম ভিডিওটা শুট করে নে তো। দাঁড়া। অ্যাকশন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের চ্যানেলে দেখাবো কবি পেলুরাম পালাকারের দিন দুপুরের রাহাজানি কবিতার অ্যাক্টিং ভার্সন। কবিতা পাঠ ও ক্যামেরায় রয়েছে বিনি সেনগুপ্ত। অভিনয়ে আমি রিভু সেনগুপ্ত এবং আমাদের দাদাই অজয় সেনগুপ্ত। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কাট। চল দেখি কেমন হলো। এই দেখ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, ছাড়, আর সময় নষ্ট করিস না। আমি রেডি হচ্ছি, অ্যাক্টিংটা করবো। ওকে, আসছি দাঁড়া। ওই আমি রেডি, চ আমি ওখান থেকে আসবো। ঠিক আছে? ঠিক আছে। অ্যাকশন। একদিন দুপুরে এক জমিদার মস্ত ছিলেন তার নিজের পেপার পড়ায় ব্যস্ত। হঠাৎ তখন শীত কেটে এক চোর ঢুকলো জমিদারের ঘরে। জমিদারের ঘরটা ছিল ধন সম্পদে ভরা, সোনা দানা হিরে মানিক মুক্ত ভরা ঘরা। চোর তখন হাতের কাছে যা কিছু পেল তুলে সে সব কিছু বস্তা ভরে নিল। জমিদার হঠাৎ তখন পেপারখানা রেখে চোরের চুরি নিজের চোখে ফেললো সে দেখে। চোরের নাম যখন সবার কাছে প্রকাশ হয়ে পাচ্ছে, তখনই চোর চলে গেল জমিদারের কাছে। চোর তখন চোখ দিয়ে নিল সবটা মেপে, তারপর নিজেকে বাঁচাতেই
জমিদারের গলায় দিল টিপে। কাট কাট, ওকে শট। চল চল দেখি দেখি কেমন হলো। উফ, দেখা দেখি। দাঁড়া। একদিন দুপুরে এক জমিদার মস্ত ছিলেন তার নিজের পেপার পড়ায় ব্যস্ত। হঠাৎ তখন শীত কেটে এক কোথায় ওকে শট? আরে দাদা তো একবার আমার দিকে তাকাবে। তুই মরার অ্যাক্টিংটা ভালো করেছে, কিন্তু তখন যখন আমি চুরি করছিলাম তখন একটাবার তাকানো উচিত ছিল। আবার করতে হবে। নে 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 দাদাকে বল আবার অ্যাক্টিংটা করতে হবে। ঠিক আছে। ও দাদাই, এই দেখো দাদাই এখনো মরার অভিনয় করছে। ও দাদাই আরেকবার শুট করতে হবে, চলো। দাদা বলছে ভিডিওটা আরেকবার করবে। আরে পুরোটা করতে হবে না, তুই দাদার পজিশনটা নিলেই হবে, তারপর আমি এডিট করে নেবো। নে। আচ্ছা ঠিক আছে। ও দাদাই, দাদাই, ও দাদাই, আরে ওটা ওটা বুঝালাম কি, বুঝতে পারলে? শুধু তোমার পোরশনটা নিয়ে নেব, পুরোটা করতে হবে না। নাও নাও ওঠো। দাদাই। ও দাদাই আর অভিনয় করতে হবে না, হয়েছে কাট, চলো। কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। দাদাই, ও দাদাই, মা, ও মা, 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 কি হয়েছে? দেখো না, আমরা রিল ভিডিও শুট করছিলাম, হঠাৎ দাদাই কোনো কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না, কতবার ডাকছি। সে কি? দাঁড়া আমি দেখছি। বাবা, 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 রিভু, রিভু শিগগিরই ডাক্তারকে কল কর। হ্যাঁ হ্যাঁ। বাবা। হ্যালো ডক্টর শাহ। সোশ্যাল মিডিয়া আসার পরে বহু মানুষের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রিল ভিডিও। কেউ কাজের ফাঁকে দেখছে, কেউ কাজ ফাঁকি দিয়ে দেখছে, কেউ রাতে ঘুম আসছে না বলে দেখছে, আবার কেউ ঘুমকে উপেক্ষা করে দেখছে, কেউ নেশার মতো দেখছে, আবার কেউ দেখতে দেখতে নেশাগ্রস্ত হচ্ছে। আর একদল মানুষ বানাচ্ছে এই রিল ভিডিও। তারা যা করছে তাই দিয়ে রিল ভিডিও বানাচ্ছে, যা দেখছে তাই দিয়ে রিল ভিডিও বানাচ্ছে, আর অপেক্ষা করছে, আবেদন করছে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন। ফলে ঘরে ঘরে গজিয়ে উঠছে ডিরেক্টর, মোবাইল ক্যামেরাম্যান, রাইটার। স্পেশাল জব বলে আর কিছু থাকছে না। দেখুন, এটা ঠিক না ভুল, সত্যি না মিথ্যে, সেটা যাচাই করার অধিকার আমার নেই, কিন্তু এই ঘটনার ফাঁকে ফাঁকে ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ, লুকিয়ে যাচ্ছে অপরাধ। আজ এমনই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি নাকতলা থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরিতে নিয়ে এসেছি আজকের এমনই একটা রোমহর্ষক ঘটনা। থানায় কি ফোনটা আপনি করেছিলেন? নমস্কার, আমি ডাক্তার বাসুদেব সাহা। অজয়বাবু অসুস্থ হয়েছেন ভেবে ওর বাড়ি থেকে আমাকেই ফোন করা। আমি দেখে বুঝতে পারি অলরেডি এক্সপায়ার। তারপর পরীক্ষা করে দেখলাম সত্যি উনি আর বেঁচে নেই, কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু কালকে আমি পরীক্ষা করে দেখেছিলাম ওনার হার্ট খুব ভালো ছিল, তো সেই জন্য আমার মনে সন্দেহ হয়েছিল হয়তো আনন্যাচারাল ডেথ। বাট তারপর শুনলাম ওনার নাতি নাকি খেলার ছলে অজয়বাবুর গলা টিপে ধরেছিল, তো তৎক্ষণাৎ আমি আপনাদের ফোন করে জানালাম। থ্যাংক ইউ ডক্টর শাহ। কিন্তু আপনি যখন বুঝতেই পারলেন যে অজয় সেনগুপ্ত মৃত, তখন তাকে পরীক্ষা করার জন্য আপনি হাতে গ্লাভস ব্যবহার করেছিলেন কি? না স্যার। কেন করেননি? দেখুন, আইপিসি বা সিআরপিসি বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী গ্লাভস পরাটা বাধ্যতামূলক নয় ঠিকই, তবুও ন্যাশনাল মেডিকেল কমিশনের কোড অফ এথিক্স রেজুলেশন অনুযায়ী প্রত্যেক ডক্টরকে কিন্তু ইউনিভার্সাল প্রিকশন মানতেই হয়, এটা জানেন তো? আই এম এক্সট্রিমলি সরি অফিসার। বেশ, আচ্ছা রেণুকা শোনো, ডক্টর শাহর মতো আমারও মনে হচ্ছে দিস ইজ আনন্যাচারাল ডেথ। তাই বাড়ির প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জিনিস আমাদের চিরুনি তল্লাশি করতে হবে, এমনকি রান্নাঘর, বাথরুম কোনোটা বাদ দেওয়া যাবে না। ওকে স্যার। আর হ্যাঁ, তুমি কি বলছিলে বাড়িতে কজন আছে বলছিলে? স্যার 5 জন। 5 জন, কে কে আছে? স্যার ভিকটিম অজয় সেনগুপ্ত, ওনার ছেলে সঞ্জয় সেনগুপ্ত,
সঞ্জয় সেনগুপ্তর ওয়াইফ মাধুরী আর তাদের ছেলে মেয়ে রিভু আর রিনি। আচ্ছা, তুমি আমাকে বললে কি না দাদু নাতি নাতি মিলে রিল ভিডিও বানাতে গিয়ে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে। সুতরাং আমি প্রথমে নাতি নাতির সঙ্গে কথা বলতে চাই, তারপর ছেলের বউয়ের সঙ্গে। স্যার সবাই ঘরেই আছে, শুধুমাত্র সঞ্জয় সেনগুপ্ত নেই। ঘটনার ঠিক 20-25 মিনিট আগে উনি কাজে বেরিয়ে যান। সে কি? বেশ, ঠিক আছে, চলো আমি ওদের সঙ্গে কথা বলি আগে। চলুন স্যার। চলো, ডক্টর আসছি। মিসেস সেনগুপ্ত। হ্যাঁ ম্যাডাম। আমরা একটু রিভু আর বিনির সাথে আলাদা আলাদাভাবে কথা বলতে চাই, আপনার হেল্পের প্রয়োজন। কিন্তু ম্যাডাম ওরা কি একা একা কথা বলতে পারবে? পারবে, খুব পারবে। দেখুন এখনকার ছেলেমেয়েরা ভীষণ স্মার্ট, আপনি চিন্তা করবেন না। আপাতত বিনিকে নিয়ে ও ঘরে যান, আমরা রিভুর সঙ্গে আলাদা করে একটু কথা বলবো। ওকে স্যার, চল বিনি। স্যার আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি আমি দাদাকে মারিনি। ঠিক আছে, কান্নাকাটি করো না, আমি তোমায় কথা দিচ্ছি তুমি দোষ না করলে কোনো শাস্তি পাবে না। বলো তো সত্যিটা কি হয়েছিল? তুমি সত্যি বললে কোনো সমস্যা হবে না। বলো ঠিক কি হয়েছিল বলো তো। আমি আর ভিনি মাঝে মাঝে রিল ভিডিও বানাই, তাই আজও বানাচ্ছিলাম। দাদু জমিদার হয়েছিল আর আমি চোর। গল্পে ছিল চোর জমিদারকে এসে গলা টিপে মেরে দিয়ে চলে যাবে, কিন্তু স্যার সত্যি বলছে আমি জোরে গলা টিপিনি, জাস্ট টাচ করেছিলাম শুধুমাত্র। আচ্ছা, যখন তোমরা রিল ভিডিওটা শুরু করলে তখন দাদাই কি করছিল? দাদাই আগের পজিশনেই বসেছিল পেপার হাতে। বুঝলাম না তো। দাদাই ড্রয়িং রুমে বসেই ব্রেকফাস্ট করে, আর আমি আর ভিনি আমাদের ঘরে বসে ব্রেকফাস্ট করি। আজ সকালে দাদাই ওই চেয়ারটাতেই বসেছিল। মা সকালে ব্রেকফাস্টটা দিয়ে গেলো দাদাইকে, আর তখন ড্রয়িং রুমে বসে আমি দাদাইকে ওই পার্টটা বোঝাচ্ছিলাম। শোনো দাদাই, বিনি তখন ছড়াটা বলবে আর তুমি আমার দিকে রেগে তাকাবে, আর আমি তখন কোনো উপায় না পেয়ে তোমার চেয়ারের পিছন থেকে এসে তোমার গলাটা টিপে ধরবো, আর তখন তুমি মরে যাবে। আমি মরে যাব? হ্যাঁ রে হ্যাঁ, ওটাই তো স্টোরিতে আছে। ও, তোমার সাথে লড়াই করব না? আরে না, তখন তো তুমি নয়, তখন তো তুমি জমিদার, আর ওই জমিদার হাঁটতে চলতে পারে না কিছু। ও আচ্ছা। অনেক হয়েছে ডিরেক্টর সাহেব, এবার দাদাইকে একটু খেতে দিন তো। ওহ মা, ডিস্টার্ব করো না এখন। আমাদের চ্যানেলে 70 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর মাত্র 30টা সাবস্ক্রাইবার হলেই আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সেটা আবার কি? আরে তখন লোকে আমাদের ভিডিও দেখলে আমাদের চ্যানেলে পয়সা ঢুকবে। দেখেছেন বাবা, আপনার নাতি কেমন 18 বছর হতে না হতেই পয়সা কামাতে শিখে গেছে। তার মানে ওর ভবিষ্যৎ নিয়ে আমাদের আর কোনো চিন্তা রইল না। এটা সত্যি, আজকের জেনারেশনের কাছে কিন্তু জব অপশন অনেক। তুমি ওসব ছাড়ো তো, তুমি পার্টটা বুঝেছো তো? পুরো বুঝে গেছি। এখন আমাকে একটু খেতে দাও, আর তুমিও তোমার ঘরে গিয়ে খেয়ে নাও। তারপর যখন খেয়ে আসবে তখন দেখবে আমি পুরো পজিশন নিয়ে একদম রেডি। শিওর? শিওর। মা, তুমি আমার আর বিনির খাবারটা রেডি করে দাও না, আজকে অনেক চাপ, আজকের মধ্যেই ভিডিওটা এডিট করে আপলোড করতে হবে। বিনি ওই ঘরেই আছে, আর তুইও গিয়ে বস যা। আর তোরা নুডলস খাবি তো? আমার কিন্তু 15 মিনিট সময় লাগবে। দেরি হবে? তাহলে এখানেই দিয়ে দাও না। না, তুই দাদুর সাথে বকবক করবি আর দাদু তোর সঙ্গে কথা বলবে। আর খাওয়ার সময় তো দাদাই কথা বললে বিষম খায়, তুই সেটা খুব ভালো করেই জানিস কিন্তু রিভু। সেটাও ঠিক। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, তুমি নুডলস তৈরি করে নিয়ে আসো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ। তারপর কি হলো? তারপর আমি আর বিনি খাওয়া দাওয়ার পরে ড্রয়িং রুমে চলে আসি। এসে দেখি তাদের কথা রেখেছে, পেপার নিয়ে পজিশনে বসেছিল। তাই সময় নষ্ট না করে শুটিং শুরু করে দিলাম। পজিশন বলতে ঠিক কী রকম পজিশন? দাদাই যে চেয়ারটাতে বসেছিল সেই চেয়ারটাতেই বসে থাকবে, আর পেপারটা মুখে ঢাকা দেওয়া থাকবে, এটাই পজিশন ছিল। আচ্ছা রিভু, তোমার কি মনে আছে তোমরা খেয়ে দিয়ে এই ঘর থেকে কখন বেরোলে? হ্যাঁ মনে আছে, ওই 20 মিনিট মতন। মার রান্না করতে সময় লেগেছিল, আর আমাদের খেতে ওই 15 মিনিট মতন। তারপরে বিনিকে আবার দুবার কবিতাটা বলিয়ে নিতে আরও 15 মিনিট, ওই 45 to 50 মিনিটস এরকমই সময়। তুমি কি সবসময় এরকম টাইমের হিসাব রাখো? না, সব সময় রাখি না, তবে আজকেই শুটিং, এডিটিং, আপলোড সবই একদিনে ছিল তো, তাই শুটিংয়ের শিডিউল করে চলছিলাম। তোমরা শুটিং শুরু করেছিলে কটার সময়? ওই প্রক্সিমেটলি 9:45 নাগাদ। রিভু, তোমাকে জানিয়ে রাখি, আমাদের ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাত তোমাকে সহ্য করতে হবে। তোমার সঙ্গে অনেক কিছু ঘটবেও।
তুমি একদম ঘাবড়াবে না। আমি আবারও বলছি, তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে আইন তোমাকে কোনোভাবেই শাস্তি দেবে না। যাও মায়ের কাছে যাও। স্যার, হ্যাঁ, এবার কি তাহলে বিনিকে ডাকবো? না রেণুকা, আমার ধারণা রিবুর কাছ থেকে যা শুনেছি তার থেকে বেশি কিছু বিনির কাছ থেকে পাবো না। তাছাড়া তো ও মাইনর, 15 বছর বয়স স্যার। সেক্ষেত্রে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে অবহিত করতে হবে। তারা একজন সাপোর্টিং পার্সন বা কাউন্সিলর নিয়োগ করবেন, যিনি বিনির কাছে সর্বদা থাকবেন জিজ্ঞাসাবাদের সময়টুকু। আপাতত এক্ষুনি কিছু করার দরকার নেই। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সমস্ত কিছু ব্যবস্থা করে ওর সঙ্গে জিজ্ঞাসাবাদ করা যাবে। বাই দ্য ওয়ে, তুমি মিসেস সেনগুপ্তকে এখানে ডাকো একবার। ওকে স্যার। আচ্ছা মাধুরী দেবী, আপনি ঘটনাটা কখন জানলেন? যখন রিভু আর বিনি আমায় ডেকে পাঠালো। তার মানে 9:45 বা 10টা এরকম, তাই তো? হবে হয়তো, এক্সাক্ট টাইমটা আমার মনে নেই। এসে কি দেখলেন? এসে দেখলাম বাবা সোফাতে বসে আছে, কোনো সেন্স নেই। আমি ভাবলাম বোধহয় উনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপর ডক্টর সাহাকে ফোন করলাম। উনি তারপর বাবাকে চেক করে বললেন যে বাবা আর বেঁচে নেই। তখন উনি আপনাদের কল করলেন। আচ্ছা, আপনার হাজব্যান্ডকে তো দেখতে পাচ্ছি না। উনি এইসব ঘটনার আগেই কাজে বেরিয়ে গেছেন। কখন? এক্সাক্ট টাইমটা মনে নেই, তবে 9টা সোয়া 9টা হবে। উনি কাজে বেরোনোর সময় আপনাকে বলে যাননি? না, উনি কোনোদিনই বলে যান না। তো উনি সচরাচর বাড়ি ফেরেন কখন? উনি রোজ ফেরেন না। বুঝলাম না ব্যাপারটা। পূর্ব বর্ধমানের কালনাতে স্টেশন রোড মার্কেটে ওনার একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, খুব বড় দোকান। ওখানে অনেক রাত পর্যন্ত বেচা কেনা হয়, তাই ফিরতে পারে না। মাঝে মাঝে ওই সপ্তাহে শুক্রবার করে রাতে ফেরে, আবার রবিবার সকাল হলেই চলে যায়, যেমন আজ রবিবার। আচ্ছা অজয়বাবু, মানে আপনার শ্বশুরমশাই যে মারা গেছেন সেই খবরটা ওনাকে জানিয়েছেন? হ্যাঁ, ফোন করেছিলাম। তার মানে উনি আজ রাতে কিংবা কাল সকালে নিশ্চয়ই ফিরবেন। জানি না। সে কি, বাবার মৃত্যুর খবর পেয়ে উনি ফিরবেন না? সত্যি কথা বলতে কি স্যার, ওনার বাড়ির প্রতি কোনো টান নেই। বুঝলাম না ঠিক কি বলছেন। ওর নিজের বাবার প্রতি, আমার প্রতি, এমনকি ওর বাচ্চা দুটোর প্রতিও কোনো টান নেই। কারণটা জানি না, তবে আমার সন্দেহ হয় ওনার কালনাতে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। সম্পর্ক মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স? তাহলে আপনি আপনার হাজব্যান্ডের সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি? না। কারণটা কি? কি হবে আলোচনা করে? উনি কি আমার কথায় সব কিছু ছেড়ে দেবেন? বরং আমি তো আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে দিব্যি বেশ ভালোই আছি। আচ্ছা, আপনার শ্বশুরমশাই কেমন মানুষ ছিলেন? দেবতার মতন মানুষ বললে অনেক কম বলা হবে স্যার। আমার সন্তান দুটোর তো উনিই গার্জিয়ান ছিলেন, আর আজকে উনিও চলে গেলেন। বেশ, আপনি এক কাজ করুন, আপনার হাজব্যান্ডের ফোন নাম্বার আর দোকানের নাম ঠিকানাটা নোট করে রাখুন, আমরা যাওয়ার সময় নিয়ে যাবো। রেণুকা, রিভু কোথায় গেল? স্যার স্যার স্যার, ওকে কিছু করবেন না স্যার, ও এরকমটা করতে পারে না স্যার। আপনি উঠুন, এরকম করবেন না প্লিজ। স্যার, ও ভীষণ শিশু সুলভ, একবার লকআপে গেলে ওর শিশু সুলভ মনটা মরে যাবে। দয়া করে ওকে অ্যারেস্ট করবেন না স্যার। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা আছি, আমরা দেখে নিচ্ছি। আপনি ছেলে মেয়ের কাছে যান। স্যার, তাহলে কি আমরা রিভুকে অ্যারেস্ট করছি না? না, কারণ রিভু যে গলা টিপে মেরেছে সেটা শুধুমাত্র অনুমান, প্রমাণ কিন্তু হয়নি। তাই তাকে অ্যারেস্ট করবার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। দ্বিতীয়ত, এটা এখনো প্রমাণ হয়নি যে এটা মার্ডার কেস, তাই সিআরপিসি সেকশন 174 অনুযায়ী এটা ইউডি কেস, অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস হিসেবে রেজিস্টার হবে। রেণুকা, মার্ডার প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারি না। যেটা পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি, আর অলরেডি সেটা কিন্তু আমরা করে ফেলেছি। তবে হ্যাঁ, ও যেহেতু সাসপেক্টেড, ওকে নজরে রাখতে হবে, বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। আর সর্বোপরি যেটা হলো সেকশন 161 অনুযায়ী ও যা যা বলছে সমস্ত লিখিত বিবৃতি নিতে হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। শোনো, তুমি থানায় এসো, আমি বাকি কথা তোমার সঙ্গে বলছি। এটা কি মৃত্যু না হত্যা, ফরেনসিক রিপোর্ট আসা পর্যন্ত আমরা শিওর ছিলাম না। ডক্টর সাহার মতে ভিকটিম নাকি কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। রিভু যদি গলা টিপেই দেয় তাহলে তো শ্বাসরোধ হয়ে মারা যাওয়া উচিত, কার্ডিয়াক অ্যারেস্ট কেন? এদিকে রিভুর কারণে যদি তার দাদাই মারা যান
তাহলে সেই মৃত্যুটা দুর্ঘটনাজনিত হলেও তা কিন্তু অপরাধ। যাই হোক, এখনো কিছুই প্রমাণিত হয়নি। আমরা সবে মাত্র সাবালক হওয়া রিবুকে আইন মেনে অ্যারেস্ট করলাম না, শুধুমাত্র তার লিখিত বিবৃতি নিয়ে তার উপর আমরা নজর রাখলাম। কি হয়েছে বলতো? তুই তো মদ খাস না, আজ একসাথে এত মদ খাচ্ছিস? আরে তোর তো সকালে কালনা যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে তুই সোজা এখানে চলে এলি। কি হয়েছে বলতো? এই কিচ্ছু লুকোবি না, বল। তুই কথার চলে একটা কথা বলেছিলি, মনে আছে? কোন কথা? স্যার আমার তো সব থেকে বেশি সন্দেহ ওকেই মনে হচ্ছে, কিন্তু আপনি কেন বলছেন স্যার যে রিভু ইনোসেন্ট? বলছি না তো, কিছু মনেও করছি না। ওকে তো আমি সাসপেক্ট লিস্টে রেখে দিয়েছি, শুধু ছেড়ে দিয়েছি রেণুকাও। ও যদি সত্যি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে কিছু না কিছু একটা ঘটাবে, আর তাতেই আমাদের তদন্তের অনেকগুলো রাস্তা খুলে যাবে। স্যার আপনি একটা জিনিস খেয়াল করেছেন, মাধুরী দেবী কিন্তু তার শ্বশুরের সম্পর্কে একটু বেশি যেন ভালো ভালো কথা বলছে। করেছি, খেয়াল করেছি। আর সেই জন্য মাধুরী দেবীকে আমি ভীষণভাবে সাসপেক্ট লিস্টে রেখে দিয়েছি। আসলে কি জানো রেণুকা, অপরাধী সবসময় ভিক্টিমের প্রতি একটু বেশি দয়া দেখায়, তার প্রতি একটু ভুরি ভুরি প্রশংসা করতে চায়। তাতে কি হয় জানো, তাতে ও মনে করে যে আমরা তাকে সন্দেহ না করি। কিন্তু এই কেসটা যদি খুনের কেস হয়ে থাকে তাহলে মাধুরী দেবী কিন্তু অপরাধীর সঙ্গে যুক্ত হবে, একা কিংবা অন্যের সঙ্গে। অন্যের সাথে মানে? অন্যের সঙ্গে মানে ধরো আননোন পার্সন, মানে বাইরের কেউ, কিংবা হতে পারে ছেলের সঙ্গে বা ওর হাজব্যান্ডের সঙ্গে। স্যার মাধুরী দেবীর হাজব্যান্ডের উপর কিন্তু আমার খুব অবাক লাগছে একটা বিষয়, মানে বাবার মৃত্যুর খবর পেয়েও একবারের জন্য নিজের বাড়ি গেল না, এমনকি ফোনে কোনো যোগাযোগ পর্যন্ত করলো না। আচ্ছা রেণুকা, একটা কথা বলো তো, যদি সত্যি এটা খুনের কেস হয়ে থাকে তাহলে তুমি কি সঞ্জয়বাবুকে সাসপেক্ট লিস্টে রাখবে? অবশ্যই রাখবো স্যার, কিন্তু একটা বিষয় আমার খুব অবাক লাগছে, মানে উনি যদি অপরাধের সাথে যুক্ত হয়েও থাকে তাহলে তো নিজেকে বাঁচানোর জন্য একবারের জন্য হলেও নিজের বাড়িতে আসতে পারতো, বা ফোনে কোনো ফোন করতে পারতো নিজের বাড়িতে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট রেণুকা। আমার আরও একটা জিনিস তোর কাছে কনফেস করার আছে। আর কি কনফেস করবি তুই? দেখ আমার কিন্তু রীতিমতো ভয় করছে। তো মনে আছে 4 দিন আগে আমি তোর ওষুধের দোকানে এসেছিলাম? হ্যাঁ মনে আছে। দোকানে কোনো কাস্টমার ছিল না, তুই আমাকে দোকানে বসিয়ে রেখে সিঙ্গারা আনতে গিয়েছিলি। হ্যাঁ আমি সেই সুযোগে তোর দোকান থেকে 3টে ডাইজক্সিন ওষুধ চুরি করেছিলাম। ভাই সঞ্জয়, শিওর তুই ফাঁসবি। দেখ আমাকে তুই ফাঁসাস না, হ্যাঁ? আমি বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করছি। তুই ফাঁসবি কেন? তোর কি দোষ? এখন সন্ধ্যে 7:30, তুমি একটা কাজ করো, তুমি সঞ্জয়বাবুকে একটা ফোন করো। দেখো, মাধুরী দেবী সঞ্জয়বাবুকে ওনার শ্বশুরের মারা যাওয়ার খবরটা জানালেও অফিসিয়ালি কিন্তু থানা থেকে আমরা ইনফর্ম করিনি ওনাকে। তুমি ওনাকে একটা ফোন করো। তাছাড়া তুমি ফোনটা করে সঞ্জয়বাবু কি রিয়াকশন দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। ওকে স্যার, আমি ফোনটা করছি আর ফোনটা আমি লাউডে রাখছি। তুই এত চিন্তা করিস না, তুই ফাঁসবি না। সঞ্জয় সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি। আপনার বাবা আজ সকালে মারা গেছেন, শুনেছেন? তাই? কিভাবে? আনন্যাচারাল ডেথ। আমরা সন্দেহ করছি এটা খুন। খুন? কি বলছেন আপনি? শুনুন, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আপনার ছেলে মানে রিভু সেনগুপ্তকে আমরা খুনি সন্দেহে কিন্তু অ্যারেস্ট করেছি। কি? কেন? রিভুর সাথে খুনের কি সম্পর্ক? রিভু তো খুন করতে পারে না। সম্পর্ক আছে কি নেই সেটা ওর পেটে রুলের গুঁতো মেরেই আমরা বের করে নেব। না না, এটা আপনারা করতে পারেন না, এটা আপনারা অন্যায় করছেন। রিভু একটা বাচ্চা ছেলে, ওকে আপনারা অ্যারেস্ট করবেন না। ওর সাথে এটা করতে পারেন না আপনারা, কিছুতেই না। হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। শুনলি ভাই, শুনলি ওরা রিভুকে অ্যারেস্ট করেছে, পুলিশ রিভুকে ধরে নিয়ে গেছে। রিভুর কি দোষ বল? ও কি করলো? কিছু মনে করিস না সঞ্জয়, তোর পাপের শাস্তি তোর ছেলে ভোগ করছে। ভাবতে পারছিস তুই কি করেছিস? তুই তোর বাবাকে খুন করেছিস, বিরাট পাপ করেছিস তুই। পাপ? পাপ আমি একা করেছি, আর কেউ করেনি? না,
আর কেউ করেনি। পাপ একা করেছিস, তুই একা করেছিস। তুই অনেক কিছুই জানিস না, যদিও তুই আমার ভালো বন্ধু, তোকে আমি প্রায় সব কথাই বলি, কিন্তু অনেক কিছুই লুকিয়ে গেছি, লজ্জায় লুকিয়ে গিয়েছি। কি লুকিয়েছিস তুই? আজ বলবো, আজ সব বলবো। সপ্তাহে আমি 2 দিন বাড়িতে থাকি আর 5 দিন বাড়ির বাইরে। ওই 5 দিন আমার বাড়িতে অজাচার চলে। মানে? মানে মানে শ্বশুর বৌমার লীলা খেলা। কি সব ভুলভাল বলছিস তুই? আমি কিচ্ছু ভুল বলছি না। আমার সন্দেহ যেদিন পাকা পোক্ত হয় সেদিন আমি মাধুরীকে সব জিজ্ঞাসা করি। প্রথমে কিছুই স্বীকার করতে চাইছিল না। আমিও কম শিয়ানা নই ভাই, ছেলে মেয়ের মাথা দিব্যি দিলাম। আমি জানতাম ও দিব্যি টিব্বি খুব বিশ্বাস করে। গল গল করে সব বলে দিল। বললো বাবাই নাকি প্রথম ওর দিকে কুনজর দিয়ে দেখেছিল। বাড়ি ময় ধুলো, রোজ ভাবি একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে একটু ঘর পরিষ্কার করব, হয়েই ওঠে না। একটা তো কাজের মেয়ে রাখতে পারো বৌমা। আপনি তো জানেন বাবা, অন্য লোকের কাজ আমার ভালো লাগে না, আর নিজের বাড়ির কাজে নিজেরা হাত না লাগালে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। মাঝে মাঝেই বাবা নানান অজুহাতে রান্নাঘরে চলে যেত। বাবা, আপনি এখানে? কিছু চাই? হ্যাঁ চাই। কি চাই বলুন? না মানে আমার একটু জল চাই, পিপাসা পেয়েছে। জল খাবেন তো আমাকে বলতে পারতেন তো, আমি আপনাকে গিয়ে দিয়ে আসতাম। শুধু শুধু আপনি আবার উঠে এলেন। আমি কি এতই দুর্বল নাকি? আমি এখনো যথেষ্ট শক্ত সমর্থ। দাও আমাকে একটা জলের বোতল দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই নিন বাবা। তোমার যদি কিছু দরকার থাকে আমাকে বলো, দ্বিধা করো না কিন্তু। ততদিন পর্যন্ত মাধুরী নিজেকে কন্ট্রোলে রেখেছিল। একদিন কালনায় যাওয়ার আগে মাধুরীর সঙ্গে আমার একটু মন কষাকষি হলো। আগামী সপ্তাহে মনে হয় আমার বাড়ি আসা হবে না গো। কেন গো? এখন সেপ্টেম্বর মাস, বুঝতেই তো পারছো, ফেস্টিভ অফার চলছে। এখন কাস্টমার সামলানো প্রচন্ড অসুবিধার গো। তাহলে আর বাড়িতে ফেরার কি দরকার, কালনাতেই থেকে যেতে পারো। অনেক কষ্ট করে এই বিজনেসটা দাঁড় করিয়েছি। বাচ্চাদের মতো কথা বলো না তুমি। আমার আঁচল ধরে বসে থাকলে আমার চলবে না। হ্যাঁ, আমার আঁচল এখন আর প্রয়োজন হবে কেন? তুমি তো নতুন আঁচল পেয়ে গেছো, তাই না? কি যাতা কথা বলছো? আমি সব জানি। কোন মধুর টানে তুমি ওখানে ছুটে ছুটে যাও আমি সব জানি। নিশ্চয়ই কোনো নতুন মেয়ে ছেলে জুটিয়েছো, আর তার সঙ্গেই সারা সপ্তাহ রাত কাটাচ্ছো। আর এখানে সপ্তাহে একদিন আসছো ডিউটি দেখাতে, তাই না? মুখ সামলে কথা বলো মাধুরী। আমি এতদিন মুখ সামলেই এসেছি, কিন্তু আর মুখ সামলাবো না। লজ্জা করে না তোমার? দুটো বাচ্চার বাবা তুমি, তাদেরকে সময় দাও, উল্টে কালনায় গিয়ে নোংরামি করে আসছো। এক ঠাটিয়ে চড় মেরে দাঁত কপাটি ফেলে দিতে ইচ্ছা করছে তোমার। ইচ্ছে যখন করছো তাহলে মারলে না কেন? থামলে কেন? মারো মারো, আমায় মারো। এখন তো আমায় আর ভালো লাগবে না, আমি তো ফুরিয়ে গেছি, তাই না? বেরোনোর সময় সমস্ত ফালতু কথা নিয়ে আমার সময় নষ্ট করতে ভালো লাগছে না। চললাম আমি। যাও যাও, চলে যাও, তবে আমিও প্রমাণ করে দেব যে আমি এখনো ফুরাইনি। কে ধরো বৌমা, কে ধরো। এরপর থেকেই শুরু হলো ওদের রোজকার সম্পর্ক। রিভু আর বিনি স্কুলে চলে গেলেই শুরু হতো ওদের প্রেম। অমনি শুরু হয়ে গেল না দুষ্টুমি? একে দুষ্টুমি বলে না, বলে আদর। আমার খুব লজ্জা করে। লজ্জা যখন একবার ভেঙে গেছে তখন আর লজ্জা রেখে কি লাভ? না, লজ্জা নয়, আমি খুব হীনমন্যতায় ভুগছি। দেখো মাধুরী, তোমার শাশুড়ি খুব কম বয়সে মারা গেছে। তখন থেকেই আমি খুব একা, শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও একা। কিন্তু
কোনোদিন আমি সেকেন্ড ম্যারেজের কথা ভাবিনি, কোনো মহিলার দিকে ফিরেও তাকাইনি, কিন্তু তোমাকে দেখার পর আমার বুকে যেন নতুন করে ঝড় এলো। তোমার ব্যবহার, তোমার ভাবনা, তোমার বোধ, তোমার শরীর আমাকে আমাকে টানতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় বাধা তুমি আমার ছেলের বউ। দ্বন্দ্বে ভুগেছি বহুদিন, মনের মধ্যে টানা হেঁচড়া চলেছে। তারপর আর নিজেকে আটকে রাখতে পারলাম না। যখন দেখলাম সংসার স্বামী থাকতেও তুমি ভীষণ একা, আমার মতোই একা, তখন ভাবলাম দুটো একা মানুষ যদি একে অপরের প্রয়োজন মেটাতে পারে, ক্ষতি কি? তুমি আমায় দোষী ভেবো না। কিন্তু তুমি দোষী হলে তো আমিও দোষী, আমিও তো দোষ করছি। দোষ যখন একবার করেই ফেলেছি তখন আর পেছনে ফিরে কি লাভ? কি লাভ হীনমন্যতায় ভোগে? না, আর দ্বিধা করব না, আর হীনমন্যতায় ভুগবো না আমি। ওরা ধীরে ধীরে আরো মিশে যেতে থাকলো একে অপরের সাথে। একজন তো ভুলেই গেল আমি তার ছেলে, আর অন্যজন ভুলে গেল আমি তার স্বামী, তার দুই সন্তানের বাবা। ওদের মধ্যে শুধু শরীর নয়, প্রেম, ভালোবাসা, নির্ভরতা, খুনসুটি সব চলতে লাগলো। সহ্য করতে পারলে না তো? জানতাম জানতাম যে তুমি সহ্য করতে পারবে না, ওই জন্যই তো তোমাকে বলিনি। অকারণ ওই ছেলে মেয়েগুলোর নামে দিব্যি দিলে, আর দিব্যি যখন দিয়েছো তখন তো আমাকে বলতেই হবে। বলবো, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ সব বলবো। আরো শুনবে? শোনো, এর মধ্যে আমি একবার প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, আর তোমার বাবাই আমাকে ক্লিনিকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়ে নিয়ে এসেছে। তোমার লজ্জা করছে না? লজ্জা? কিসের লজ্জা? তুমি ঘরের বাইরে রঙ্গলীলা করতে পারো, আর আমি ঘরের মধ্যে পারবো না? বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আরো করবো। মাধুরী, আমি ছেলে মেয়ের দিব্যি কেটে বলছি, বাইরে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বিজনেস করি, সারাদিন খেটে এই সংসারের জন্য দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করি, এই সংসারের খরচ জোগাড় করি আমি। ধরে নিলাম যে তুমি সত্যি কথাই বলছো, কিন্তু তাতে কি? তুমি মেশিন হতে পারো, কিন্তু আমি তো মানুষ। আমি ভাবতে পারছি না ওই বিছানায় তুমি আমার বাবার সাথে। কেন ঘেন্না করছো এই বিছানাটাকে? হ্যাঁ, খুব ঘেন্না করছে না? কি করবে? শোবে না ওই বিছানায়? শুয়ো না, তাতে আমার কি? ওই বিছানাটা না আমাকে অনেক কিছু দিয়েছে, শখ, আহ্লাদ, আদর সব দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে আমি এখনো ফুরিয়ে যাইনি। কাঁদো কাঁদো, আরো কাঁদো। এতদিন আমি কেঁদেছি, এবার তোমার পালা। বিছানায় শুলাম না, চলে গেলাম ছাদে। সারা রাত ঘুমোতে পারলাম না, ভাবলাম যে একাকিত্ব থেকে এই অজাচার শুরু। মাধুরীকে সেই একাকিত্বেই ফিরিয়ে আনবো, আর বাবাকে দিতে হবে চরম শাস্তি। প্ল্যান করে ফেললাম। পরদিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কালনায় যাইনি, চলে গেলাম উল্টোডাঙায়। সারাদিন ঘুরে সন্ধেবেলায় চলে গেলাম তোর দোকানে। প্রথমে ভেবেছিলাম তোর কাছেই দুটো ডাইজক্সিন ট্যাবলেট চাইবো, চাইলেও তোকে প্রেসক্রিপশন ছাড়া দিতাম না। সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু ওপরওয়ালাই পথ খুলে দিল। তুই আমাকে দোকানে বসিয়ে রেখে সিঙ্গারা আনতে গেলি। সেই সুযোগে ডি লেখা ড্রয়ারের ভিতর থেকে আমি 3টে ডাইজক্সিন ওষুধ চুরি করে নিলাম। তারপর ট্রেন ধরে সেই রাতে চলে গেলাম কালনা। শনিবার রাতে বাড়ি ফিরলাম, আবারও চলে গেলাম ছাদে। আগের দিন ঘুম হয়নি, দুঃখে, অভিমানে, এবার উত্তেজনায় ঘুমোতে পারলাম না। বাবা ওষুধপত্র অত বোঝে না, আমার আর মাধুরীর ওপরেই ভরসা করে থাকে। সেই সুযোগ কাজে লাগালাম, খাইয়ে দিলাম 3টে ডাইজক্সিন ওষুধ বাবাকে। তুই বলেছিলি 2টো খাওয়ালে হার্ট অ্যাটাক নিশ্চিত, আমি 3টে খাইয়ে দিলাম, ব্যাস। কি করছিস তুই?
আর খাস না, সহ্য করতে পারবি না। আমার কিচ্ছু হবে না, কিন্তু আমার জন্য আমার ছেলেটা শাস্তি পাচ্ছে ভাই। আমি সহ্য করতে পারছি না, আমি ভাবছি সারেন্ডার করব। দেখ সঞ্জয়, তুই আমার প্রিয় বন্ধু, কিন্তু একজন সুনাগরিক হিসেবে আমার তোকে সেটাই পরামর্শ দেওয়া উচিত। আমি চললাম। এই অবস্থায় কোথায় যাচ্ছিস ভাই? কাল সকালে যাবি? না, কাল সকালে গেলে হবে না ভাই, অনেক দেরি হয়ে যাবে, আমার অনেক কাজ আছে। যাবি কিসে? আমাদের শহর রাতে ঘুমোয় না ভাই, সারা রাত ক্যাব চলে। না, আমরা থেমেছিলাম না, কিন্তু ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আমাদের তদন্ত চলছিল মন্থর গতিতে। এদিকে আমাদের অজান্তে এই ঘটনা শাখা প্রশাখা যে বিস্তার করছে তার হদিশ কিন্তু আমাদের কাছে একেবারেই ছিল না। কি ব্যাপার, এত রাতে তুমি তুমি মদ খেয়ে এসেছো? মাতাল হয়ে এত রাতে কি করতে এসেছো তুমি? আজ কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়, একটা কাজ আছে, করে সকালে বেরিয়ে যাবো। কি কাজ? বললাম না, কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়। ভেবেছিলাম কাজটা 6 মাস বাদে করব, কিন্তু ব্যস্ততার জন্য কাজটা আজকেই সেরে ফেলছি। কি কাজ? কি কাজ? সঞ্জয়, সঞ্জয় কি করছো তুমি? না সঞ্জয়, করবে না। কি করবে সঞ্জয়? স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার ফরেনসিক রিপোর্ট এসে গেছে। ও, ভিকটিমকে গলা টিপে খুন করা হয়নি স্যার, ডিজক্সিন জাতীয় একটি মেডিসিনের হাই ডোজ দিয়ে খুনটা করা হয়েছে। আচ্ছা। এই মেডিসিনের বিশেষত্ব হলো এই মেডিসিনটা খাওয়ার 30 থেকে 35 মিনিট পর সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাবে। আর ভিকটিমকে এই মেডিসিনটা দেওয়া হয়েছিল সকাল 9:05 নাগাদ, আর ভিকটিমের মৃত্যু হয় ওই ধরুন 9:34-এ। তার মানে তোমার কথা অনুযায়ী রিভু যখন রিলটা বানাচ্ছিল তখন অলরেডি ভিকটিম ডেথ। মারা যাওয়ার পর খুনি ভিকটিমকে টেনে একটি ঠিকঠাক পজিশনে বসায়। তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা পেয়ে গেছি স্যার। ফিঙ্গারপ্রিন্ট? কার ফিঙ্গারপ্রিন্ট? স্যার ফিঙ্গারপ্রিন্টটা মাধবী দেবীরও নয়, তার ছেলে মেয়ে রিভু আর রিনুরও নয়, তবে ভিকটিমের ঘাড়ের কাছে একটি হালকা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেটা রিভুর। হ্যাঁ, তার কারণ তো আমরা জানি। আর বাকি রইল সঞ্জয় সেনগুপ্ত, তার ফিঙ্গারপ্রিন্ট আমরা পাইনি বলে স্যার মিলিয়ে দেখতে পারিনি। দেখো রেণুকা, এই ফরেনসিক রিপোর্ট বলছে যে এই ডিজক্সিন ওষুধটা তৈরি হয় ডিজিটালি পারকুরিয়া গাছ থেকে। সাধারণত হার্ট ফেলিওর বা অ্যারিথমিয়া নিয়ন্ত্রণে এই ওষুধটা ব্যবহার করা হয়, কিন্তু এই অতিরিক্ত ডোজের ফলে ভিকটিমের হার্টবিটের সেলফ মেমব্রেনের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প বন্ধ হয়ে যায়। হার্টের ইলেকট্রিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, আর তারপর হার্টবিট অনিয়মিত হতে শুরু করে, আর অ্যাট লাস্ট আস্তে আস্তে করে হার্টবিটটা থেমে যায়, যাকে এক কথায় বলে কার্ডিয়াক অ্যারেস্ট। স্যার, কে? স্যার, এই সমস্ত বিষয়টা আমি জানতে পেরেছি আমার বন্ধু বিকাশের কাছ থেকে। একজন কেমিস্ট, কেষ্টপুরে ওর দোকান আছে। কোনো উদ্দেশ্য ছাড়াই খুব ক্যাজুয়ালি ও কথাগুলো আমাকে জানিয়েছিল। আমি সেটা আমার বুদ্ধি দিয়ে মার্ডার ওয়েপেন হিসেবে ব্যবহার করেছি। ওর দোকান থেকে আমি ওষুধগুলো চুরি করেছিলাম স্যার। আপনি কে? উনি সঞ্জয় সেনগুপ্ত, এম আই রাইট? আমি সারেন্ডার করতে এসেছি, মানে আমার অপরাধ আমি স্বীকার করতে এসেছি। স্যার, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলে রিভুকে ছেড়ে দিন। ও কোনো দোষ করেনি স্যার। দেখুন, ফরেনসিক রিপোর্ট জানিয়েছে আপনার ছেলে রিভু কোনো দোষ করেনি, আর আপনাকে এটাও জানিয়ে রাখি যে আমরা রিভুকে অ্যারেস্ট করিনি, জাস্ট সাসপেক্ট করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। সে তো বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কেন? একটা গুরুত্বপূর্ণ কাজ ভেবেছিলাম 6 মাস পরে করব, কিন্তু সারেন্ডার করার কথা মাথায় আসার পর কাজটা আর ফেলে রাখিনি। আমি আরও একটা খুন করেছি স্যার। সে তো আপনার এই অবস্থা থেকেই বুঝতে পারছি। খুনটা কাকে করেছেন আপনি? স্যার, আমার স্ত্রী মাধুরী সেনগুপ্ত।
কাল মাঝরাতে বাড়িতে ঢুকেছি, রান্নাঘর থেকে ছুরি বের করেছি, তারপর যতবার ইচ্ছা হয় কুপিয়েছি স্যার। এই অবস্থাতেই সকাল হওয়ার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু তারপর কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। কাল অতটুকু সময় খুব শান্তিতে ঘুমিয়েছি স্যার। অনেকদিন এরকম শান্তির ঘুমাইনি। ঘুম ভাঙতেই আমি আপনাদের এখানে এসে হাজির হলাম। এর আগে গতকাল আপনি আপনার নিজের বাবাকে মেরেছেন ডিজক্সিনের হাই ডোজ দিয়ে। হ্যাঁ ম্যাডাম, সেটা তো আপনারা ফরেন্সিক রিপোর্টেই পেয়ে গেছেন। আমার বাবা ওষুধপত্র ঠিক চিনতও না, বুঝতেও না। আমার বা মাধুরীর ওপরেই ভরসা করতো। কালকে যখন কাজে বেরোচ্ছিলাম তখন আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। দেখলাম মাধুরী রান্নাঘরে আর ছেলেমেয়েরা অন্য ঘরে খাচ্ছে। সুযোগ পেয়ে গেলাম, খাইয়ে দিলাম ওষুধ। তারপর বাবার ঘড়িটা সারিয়ে দেওয়ার অছিলায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। বাবা মারা গেছে কনফার্ম হতেই ঠিকঠাকভাবে ওনাকে বসিয়ে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাই। স্যার আসতে পারি? আসুন। কে আপনি? স্যার আমি বিকাশ ঘোষ। স্যার বিকাশ ঠিক সময়েই এসেছে। কালকে কাজে বেরোনোর পর আমি কালনায় না গিয়ে ওর কাছেই গিয়েছিলাম। ওখানে আপনাদের ফোনটা আসে, তখনই ঠিক করি যে আমি সারেন্ডার করব। বিকাশ আমাকে সেই পরামর্শই দিয়েছিল স্যার। স্যার সকাল সকাল আমি আর আমার স্ত্রী ওর বাড়িতে গিয়ে দেখলাম মাধুরী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর বাচ্চা দুটো খুব ভয় পেয়ে গেছে স্যার। আমার স্ত্রীকে ওখানে বসিয়ে রেখে আমি সোজা এখানে চলে এসেছি। বিকাশবাবু, একটা কথা শুনে রাখুন, এই খুনটাও আপনার বন্ধু করেছে। কি ব্যাপার তোর? তুই তো হোটেলে না শুরু করেছিস। রেণুকা, দুজন কনস্টেবল নিয়ে মার্ডার সিনে চলে যাও ইমিডিয়েটলি। ওকে স্যার। এই যে সঞ্জয় বাবু, আপনি তো দুটো খুন করেছেন। এবার বলুন তো খুনের কারণটা কি? হোয়াটস দ্য মোটিভ? স্যার কারণটা আমি বলতে পারবো না। আমার ঘৃণা করবে স্যার, গা গিনগিন করে বমি করে ফেলবো। আপনারা চাইলে আমি লিখে বিবৃতি দিতে পারি, কিন্তু বলতে পারবো না স্যার। একটা পুজ রক্ত থেকেও নোংরা একটা গল্প স্যার। তাছাড়া পুরো ঘটনাটাই আমি পুঙ্খানুপুঙ্খ বিকাশকে বলেছি। আপনারা চাইলে ওর কাছ থেকে শুনে নিতে পারেন। আইনের পরিভাষায় যেটাকে বলে উইটনেস টু এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। উইটনেস টু এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হিসাবে বিকাশের বয়ান আর সঞ্জয়ের লিখিত বিবৃতি থেকে আমরা জানতে পারি সঞ্জয়ের মোটিভ। আমরা আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, সম্পর্কের একটা সীমারেখা থাকে, আর তাকে লঙ্ঘন করা মানেই অপরাধের রাজ্যে প্রবেশ করা। আপনি মনে রাখবেন, আপনারই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে কোনো অপরাধী। তাই সতর্ক থাকুন, সাবধান হন আপনি। সাবধান হও বাংলা।